তোমরা আসছো? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বৃষ্টি বাদল চলতেছে খুব, কালকে রাত্রে থেকে চলতেছে। হ্যাঁ, স্যার আমাদের এদিক হচ্ছে না। হ্যাঁ, তোমাদের আমাদের এদিকে এদিক হচ্ছে না। হচ্ছে না? তুমি কোথায় জি আছো? রেজওয়ান আহমেদ, তুমি কোথায় আছো? স্যার, নীলফামারী। নীলফামারী। এই মুহূর্তে কি জি বৃষ্টি স্যার। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না? না স্যার। হ্যাঁ, ভালো তো। এখানে খুব বৃষ্টি হইতেছে, কালকে রাত্রে থেকে হচ্ছে ঢাকায়, যাত্রাবাড়িতে। পারভেজ, তুমি তো মমিন সিং না? হ্যালো পারভেজ, জি স্যার। তুমি মমিন সিং এ তো? জি স্যার, আমি জামালপুর স্যার। হ্যাঁ, জামালপুর। সেখানে কি বৃষ্টি হচ্ছে? জি স্যার, এখন একটু কমছে স্যার। আহ, না, খুব এখানে বৃষ্টি স্যার কালকে রাত থেকে। হ্যাঁ, ঢাকায় কিন্তু আমরা স্যার আমাদের এদিকে প্রায় 2 মাস ধরে বৃষ্টি হচ্ছে। প্রতিদিন একটু না একটু করে হয়। আহ, না, এখানে আমাদের খুব বৃষ্টি স্যার, একটু প্রতিদিন প্রবলেম না হলেও করতেছে কয়েকদিন স্যার। ধরেই চলতেছে। তার ভিতরে কালকে রাত্রে থেকে শুরু হয়েছে যে সকালে একটু কম ছিল, এখন তো একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, বৃষ্টি বাদল, আষাঢ় মাস, বৃষ্টি তো হবেই, তাই না? আষাঢ় মাসে বৃষ্টি না হলে হবে কবে? তুমি বন্যা টন্যা হয়েছে কিছু স্যার মানুষ? বৃষ্টি না হলে কেমনে বুঝবো যে বর্ষাকাল গেল? হ্যাঁ, সেটা। কিন্তু সমস্যা হলো যে বন্যাটা মানে একটু অসুবিধাজনক হয়ে দাঁড়াচ্ছে, তাই না? একদিকে করোনা জি স্যার, এই বছরে একটু সমস্যা, বিপদ বেশি স্যার সবগুলোতে। হ্যাঁ, তারপরে আবার বন্যা। বন্যায় অনেক মানুষ কষ্ট পাচ্ছে, নদী ভাঙ্গন। আচ্ছা, আমরা শুরু করি। তোমরা পেয়েছো তো সবাই? হ্যান্ড আউট আছে না? ইয়েটা পেয়ে গেছো তো? জি আচ্ছা, স্যার, পাইছি পাইছি। আচ্ছা, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো দেখো, প্রথমে আমাদের আছে কি, অপারেটিং ক্যারেক্টারিস্টিক কার্ভ, ওসি কার্ভ। হ্যাঁ, এটা অনেক সময় ওসি ফাংশন থেকে আসে ওসি কার্ভ। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং এর ক্ষেত্রে। তো দেখি কি লিখলাম। দ্য অপারেটিং ক্যারেক্টারিস্টিক, দ্যাট ইজ ওসি। অপারেটিং ক্যারেক্টারিস্টিক মানে কি? ওসি। ওতে অপারেটিং, সিতে ক্যারেক্টারিস্টিক, ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পিএ, পি সাফিক্সে এ, stating the probability of accepting a lot. ওই যে পিএ কি করে? the probability of accepting a lot, হ্যাঁ, এটা প্রকাশ করে as a function of p। সেটা আবার কি? ওই যে পিএ যেটা, সেটা হচ্ছে ফাংশন অফ পি। এই পিটা কি? পিটা হচ্ছে দ্য ফ্র্যাকশন ডিফেক্টিভ অফ দ্য লট।
লটের যে ফ্র্যাকশন ডিফেক্টিভ আছে, মানে ডিফেক্টিভের সংখ্যাকে টোটাল আইটেমের সংখ্যা দ্বারা ভাগ করলে ফ্র্যাকশন ডিফেক্টিভ পাওয়া যায়। হ্যাঁ, এটার একটা ফাংশন, ফ্র্যাকশন ডিফেক্টিভের একটা ফাংশন হচ্ছে পিএ। এই পিএটাই হচ্ছে ওসি। হ্যাঁ, ওসি ক্যারেক্টারিস্টিক বা ওসি ফাংশন। এবং এটা কি কাজে লাগে, এটা কি প্রকাশ করে? দ্য প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টিং এ লট। একটা লটকে অ্যাকসেপ্ট করব, তার যে প্রবাবিলিটি সেটা আমরা ওসি ফাংশনের মাধ্যমে পেতে পারি। The curve obtained by plotting PA against P is called the OC curve. তাহলে ওই যে PA যেটা পেলাম সেটা হচ্ছে OC ক্যারেক্টারিস্টিক বা OC ফাংশন। তাকে যদি আমরা মানে প্লট করি, কিভাবে প্লটটা করব? PA কে প্লট করব P এর এগেইনস্টে, P সাফিক্স এ কে P এর এগেইনস্টে যদি প্লট করি তাহলে আমরা পাবো OC কার্ভ। An OC curve is related to a sampling plan but not to the lot or lots. এটা লট বা লটের সাথে সম্পর্কিত যুক্ত নয়, এটা হচ্ছে স্যাম্পলিং প্ল্যানের সাথে সম্পর্কযুক্ত। মানে একটা স্যাম্পলিং প্ল্যান ঠিক আছে, গ্রহণযোগ্য নাকি ঠিক নাই, সেটা আমরা ওসি ফাংশনের সাহায্যে পেতে পারি। An OC curve is related, each sampling plan has a unique OC curve. প্রত্যেকটা স্যাম্পলিং প্ল্যানের জন্য একটা স্বতন্ত্র ওসি কার্ভ পাওয়া যাবে। The sample size and acceptance number define the OC curve and determine its shape. স্যাম্পল সাইজ এবং অ্যাকসেপ্টেন্স নাম্বার এই দুইটা ওসি কার্ভকে ডিফাইন করে এবং এটার শেপটাকে নির্ধারণ করে। ডিটারমাইন ইটস শেপ, ওসি কার্ভের শেপটা কিরকম হবে এটা নির্ধারণ করে কি? স্যাম্পল সাইজ এবং অ্যাকসেপ্টেন্স নাম্বার। অ্যাকসেপ্টেন্স নাম্বারটা কি সেটা আবার এখানে বলা হচ্ছে। দ্য অ্যাকসেপ্টেন্স নাম্বার ইজ দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ডিফেক্টস or defective parts in a sample for the lot to be accepted. একটা লটকে অ্যাকসেপ্ট করার জন্য সর্বোচ্চ যে কত সংখ্যক মান আমরা গ্রহণ করব, যে দুইটা ডিফেক্ট হলে চলবে বা তিনটা ডিফেক্ট হলে চলবে, এই যে সর্বোচ্চ যে সংখ্যাটা দেওয়া হয় সেটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স নাম্বার। As proportion of defects increases, the chance of accepting lot decreases. Proportion of defects যত বাড়বে, হ্যাঁ, চান্স অফ অ্যাকসেপ্টিং লট তত কমবে, মানে বিপরীত সম্পর্ক। অর্থাৎ পি এর মান বাড়ার সাথে সাথে কার্ভটা মানে ডিক্রিজ করবে, কমবে। কমবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। Let the sampling plan is given by n সমান 50 and a সমান 1. এই n টা কি? স্মল n ইকুয়াল টু 50 যে বলা হলো, এটা কি? স্যার এটা হলো নাম্বার অফ ইভেন্টস। না, এই n টা হচ্ছে স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ, হ্যাঁ, আর a ইকুয়াল টু 1, এই a টা কি? এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স নাম্বার। তাহলে মনে করলাম যে একটা স্যাম্পলিং প্ল্যানের ক্ষেত্রে n সমান 50 এবং a সমান 1, এটা আমরা মনে করলাম। দেন pa সমান এরকম একটা হতে পারে, এই যে এখানে যেটা লেখা হলো সামেশন দিয়ে 0 to 1, 0 to 1 মানে কি? 0 to ওই যে a এর মান 1, সেজন্য 1 সামেশন দিয়ে 50 অ্যাকসেপ্টেন্স নাম্বার। p50 cd মানে কি? 50 cd, এটা কিন্তু ওটাকে আমরা এভাবে লিখেছি, মানে কি
কম্বিনেশন কে এভাবে লেখা যায় PD 1 minus P 50 minus D এটা কি ডিস্ট্রিবিউশন সাম বাদ দিয়ে যে অংশটুকু আছে সেটা কি ডিস্ট্রিবিউশন একটা ডিস্ট্রিবিউশন না এটা কি ডিস্ট্রিবিউশন বলো দেখি একজন বার্নৌলি ডিস্ট্রিবিউশন স্যার হ্যাঁ বার্নৌলি না বাইনোমিয়াল বার্নৌলি তো হ্যাঁ বার্নৌলি হইতো যদি 50 না হয়ে 1 হইতো বাইনোমিয়াল হচ্ছে কি NCX PX Q to the power 1 minus X ঠিক না ঠিক আছে স্যার ঠিক আছে না তাহলে আর বাইনোমিয়ালের ক্ষেত্রে কি হবে NCX নেই তার মানে ওটা হচ্ছে 1 শুধু থাকে px q n minus x q 1 minus x n এর পরিবর্তে 1 হয় তাহলে এইখানে যে ফর্মটা আছে সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্ম এখানে এই স্মল n এর মান হচ্ছে 50 x এর পরিবর্তে আছে d আর p of d that is px এর পরিবর্তে p to the power d আর q মানে কি 1 minus p 50 minus d তার মানে এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অনুসরণ করছে এটাকে আমরা যদি সাম করি 0 to 1 সাম করি ওই যে 0 to 1 সাম করা মানে হচ্ছে কি d এর মান একবার 0 আরেকবার 1 কারণ আমরা a equal to 1 বলেছি সেইজন্য এখানে 1 তাহলে where d is the number of defects হ্যাঁ ডিফেক্টস এর নাম্বার হচ্ছে d তাহলে এইখানে আমরা এই d টাকে d এর সাহায্যে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যালুগুলো আমরা পাবো এই জিনিসটা সাহায্যে আমরা কি পাবো p of a পাবো তাহলে which is a function of p alone কারণ এই যে সামেশন বাদ দিয়ে যতটুকু অংশ আছে সেটাকে আমরা বলতে পারি p of d p সাফিক্সের d সরি সাফিক্সের না ব্র্যাকেটের d মানে d এর ফাংশন ওই d এর ফাংশনের উপর যখন আমরা সাম করব তখন সেটা p এ হয়ে যাচ্ছে মানে দ্যাট ইজ ওই d এর ফাংশনটা কিন্তু p তাহলে p এর উপর নির্ভর করতেছে pa এইভাবে আমরা কি পাবো আমরা পাবো OC ফাংশন PA means OC ফাংশন এখন আমরা কার্ভ করতে পারবো কিভাবে কার্ভ করতে পারবো P এর বিভিন্ন মানের জন্য P এর যে বিভিন্ন মান পাবো সেটাকে আমরা প্লটিং করলেই আমরা OC কার্ভ পাবো একটা কার্ভ পাবো ওই কার্ভ দেখে আমরা বলতে পারবো যে এই স্যাম্পলিং প্ল্যানটাকে আমরা অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব ওই কার্ভের শেপ দেখে আমরা একটা ডিসিশনে আসতে পারবো hence for various values of p we can find pa plotting pa against p we got OC curve the operating characteristics curve has the following uses operating characteristics curve এর ব্যবহারগুলো কি কি আছে it helps in the selection of sampling plans sampling plan এর সিলেকশনে এটা হেল্প করে ওই যে বললাম যে আমরা ওসি কার্ভ বের করে আমরা বলতে পারবো যে এই স্যাম্পলিং প্ল্যানটা ভালো না খারাপ কাজ হবে না হবে না ওটাই বলা হয়েছে হেল্পস ইন দ্য সিলেকশন অফ স্যাম্পলিং প্ল্যানস ইট এইডস মানে কি সাহায্য করে ইন দ্য সিলেকশন অফ প্ল্যানস দ্যাট আর ইফেক্টিভ ইন রিডিউসিং রিস্কস রিস্ক কমাবার জন্য যে প্ল্যান আছে সেটা সিলেক্টের ক্ষেত্রে সে কাজ করে it can help in keeping the high cost of inspection low ইন্সপেকশনের হাই কস্টকে লো করার জন্য এটা ব্যবহৃত হয় এখানে আমরা তিনটা ইউজ পেলাম এরপরে আসো স্যাম্পলিং প্ল্যানস ওই যে ওসি কার্ভ আমরা পড়লাম ওসি কার্ভের কাজটা কি ওসি কার্ভ দেখে যে একটা স্যাম্পলিং প্ল্যান গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না
বাদ গ্রহণযোগ্য নয়, বাদ দেওয়া উচিত, সেটা আমরা যাচাই করি ওসি কার্ভের সাহায্যে। তাহলে স্যাম্পলিং প্ল্যানটা কি জিনিস সেটা আমাদের দেখতে হবে, সেটা আমরা দেখব। ওখানে আমরা কিছুটা আলোচনা করেছিলাম যে স্যাম্পল সাইজ এবং অ্যাকসেপ্টেন্স নাম্বার দ্বারা নির্ধারণ করি আমরা স্যাম্পলিং প্ল্যানটাকে। তো এখানে আমরা আরো ডিটেলস বলেছি স্যাম্পলিং প্ল্যান। তো দেখো, a sampling plan is a plan for acceptance sampling that precisely specifies the parameters of the sampling process and the acceptance rejection criteria. Sampling plan কি করে? Precisely specify করে the parameters of the sampling process. একটা sampling process এর প্যারামিটার মানে হচ্ছে কোনটা? ওই যে P, ক্যাপিটাল P একটা প্যারামিটার, মানে ক্যাপিটাল P কোত্থেকে পাবো আমরা? পিটা পাবো কোত্থেকে? একটু আগে বলেছি পি কোত্থেকে পাবো, বলো। পি কিভাবে পাওয়া যায়? পিএ থেকে স্যার। হ্যাঁ Sir, ratio of defective number. পিএ থেকে স্যার। হ্যাঁ, মানে Sir, যে P হলো ratio of defective number. হ্যাঁ হ্যাঁ রাইট, যে কয়টা ডিফেক্টিভ জিনিস আছে তাকে মোট সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পি পাবো। যদি পপুলেশন চিন্তা করি তাহলে সেটা প্যারামিটার হবে, আর স্যাম্পলের ক্ষেত্রে কি হবে? সেটা এস্টিমেট হবে। যদি একটা স্যাম্পলের যে কয়টা আছে, স্যাম্পলে মনে করো 50টা মান আছে, 50টার ভিতর কয়টা ডিফেক্টিভ আছে তার সংখ্যা বের করলাম, তাহলে সেই সংখ্যাকে 50 দ্বারা যদি ভাগ করি, ডিফেক্টিভের সংখ্যাকে 50 দ্বারা ভাগ করি, তাহলে স্যাম্পলের ক্ষেত্রে পি এর একটা এস্টিমেট পাবো। আর যদি পুরা লট, নট স্যাম্পল বাট লটে যে কয়টা আছে তাকে যে কয়টা আবার ডিফেক্টিভ আছে তার সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে সেটা কি হবে? একটা প্যারামিটার হবে, ওই যে ফ্র্যাকশন ডিফেক্টিভের প্যারামিটার। তাহলে এই জিনিসগুলো স্পেসিফাই করার জন্য আমরা স্যাম্পলিং প্ল্যান করে থাকি, তাই না? Precisely specifies a sampling plan for acceptance sampling that precisely specifies the parameters of the sampling process. প্যারামিটার মানে ওই যে ডিটাকে, মানে ওই যে পিটাকে নিয়ে আমাদের কাজ, and the acceptance rejection criteria, মানে অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব সেই ক্রাইটেরিয়া, বৈশিষ্ট্যগুলিকে কি করে নির্ধারণ করে স্যাম্পলিং প্ল্যানে আমরা ওগুলো নিয়ে কাজ করি বা চিন্তা করি। Following are the types of acceptance sampling plan for attributes. এগুলা কয়েকটা টাইপ আছে। 1 নাম্বার সিঙ্গল স্যাম্পলিং প্ল্যান, 2 নাম্বার ডাবল স্যাম্পলিং প্ল্যান, 3 নাম্বার মাল্টিপল অর সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং প্ল্যান। তাহলে 3 প্রকার আছে। এবার সিঙ্গল স্যাম্পলিং প্ল্যান এটা কি জিনিস? সহজ, এগুলা দেখো, when a decision on acceptance or rejection of the lot is made on the basis of only one sample, the acceptance plan is known as a single sampling plan. যখন একটা লটকে অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব সেটার ডিসিশন নেওয়া হয় একটি মাত্র স্যাম্পলের উপর ভিত্তি করে, তখন যে প্ল্যানটা তৈরি হয় সেই প্ল্যানটাকে বলা হয় সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান। তাহলে সিঙ্গেল শব্দটা আসলে আসছে থেকে, কেন হয়েছে সিঙ্গেল কথাটা বলতে পারো কেউ? একটা স্যাম্পলের উপর ভিত্তি করে যেহেতু ইয়া করতে, হ্যাঁ রাইট, কারণে মানে সিঙ্গেল স্যাম্পল। একটা স্যাম্পলের উপর ভিত্তি করে যেহেতু ডিসিশন নেওয়া হয়, হ্যাঁ, সেই জন্য এটা হচ্ছে সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান। This is the simplest type of sampling plan. এটা আর সিম্পল হয় না, মানে একটা স্যাম্পলের অন্তত নিতে হবে, তাহলে কাজ করবো কি? The procedure of single sampling plan may be described as follows. প্রসিডিউরটা কিভাবে কাজ করবো? হ্যাঁ দেখো, 1 নাম্বার স্টেপ 1, 1 নাম্বার স্টেপে আমরা কি করব? Take a random sample of size n from a lot of size n and inspect each item. একটা লট নেব
যে কোনো একটা লট নিতে হবে। লটটা এখানে আসলে র্যান্ডমলি তো নিতে হবে। স্ক্রিন ধরছি আর স্যাম্পলের সাইজ ছোট হতে হবে। এই কথাটা অবশ্য বলা হয় নাই, কিন্তু ওটাতে তো আর আমরা যে 1 নাম্বার নিব বা 2 নাম্বার নেব ওরকম নির্ধারণ থাকবে না। একটা লট আমরা র্যান্ডমলি সিলেক্ট করব, করে ওই লটের ভিতর যে কয়টা সংখ্যা আছে মনে করো তার সেটা হচ্ছে লট সাইজ। হ্যাঁ, সেটা হচ্ছে ক্যাপিটাল এন দ্বারা যদি নির্দেশ করি, তাহলে তার থেকে স্মল এন সংখ্যক উপাদান নিতে হবে। ওইটা যে কয়টা নিলাম তাদের প্রত্যেকটাকে ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট ইচ আইটেম, ওই স্যাম্পলের প্রত্যেকটাকে ইন্সপেক্ট করতে হবে। স্টেপ 2, if the number of defectives found in the sample do not exceed a specified acceptance number C, the consumer accepts the entire lot, replacing all defectives found in the sample by non-defectives. মানে ডিফেক্টিভ পাইলেই সেকেন্ড স্টেপে কি করতে হবে? সেকেন্ড স্টেপে যদি দেখা যায় যে লটের ওই যে প্রত্যেকটা তো আমরা করব, প্রত্যেকটাকে যাচাই করব, প্রত্যেকটা আইটেমকে যাচাই করব, যাচাই করে যদি দেখা যায় যে ডিফেক্টিভ আইটেমের সংখ্যা অ্যাকসেপ্টেন্স নাম্বার সি এর চাইতে ছোট হয়। অ্যাকসেপ্টেন্স নাম্বার সি এখানে বলেছে, একটু আগে আমরা অস্বীকারের ক্ষেত্রে যাকে এ বলেছি সেটাই আসলে এখানে সি, তাই না? ওই জিনিসটাই বোঝাচ্ছে, মানে আমরা কতটুকু পর্যন্ত গ্রহণ করতে পারবো, কতটুকু, 2টা ডিফেক্টিভ গ্রহণ করব না 3টা না 4টা, যেটা আমরা নির্ধারণ করব সেই সংখ্যাটাই হচ্ছে সি। তাহলে সি এর চাইতে যদি ডিফেক্টিভের সংখ্যা কম হয়, তাহলে the consumer accept the entire lot, পুরো লটটাকে আমরা কনজিউমার অ্যাকসেপ্ট করে নেবে, রিপ্লেসিং অল ডিফেক্টিভ ফাউন্ডস ইন দ্য স্যাম্পল বাই নন ডিফেক্টিভ। সে কি করবে? ওই যে কয়টা ডিফেক্টিভ পেয়েছিল সেটাকে নন ডিফেক্টিভ দ্বারা বদলায় নেবে। স্টেপ 3, if the number of defectives found in the sample is greater than C, যদি সি এর চেয়ে বড় হয়, অর্থাৎ আমরা যেটা নির্ধারণ করেছি যে এত পর্যন্ত আমরা ডিফেক্টিভ নিব, সে 3টা ডিফেক্টিভ হলে নিব, কিন্তু দেখা গেল যে 3টার বেশি হয়ে যাচ্ছে, তখন কি হবে? the consumer reject the entire lot, কনজিউমার পুরো যে লটটাকে বাতিল করে দিবে and returns it to the producer for repeated inspection, প্রোডিউসারকে দিয়ে দিবে, সে আবার ইন্সপেক্ট করে ঠিক করে নিয়ে আসার জন্য। However, on the basis of Dodge roaming convention, if the number of defectives found in the sample is greater than C, instead of rejecting that lot, the consumer subject the entire lot to 100% inspection and accept it by replacing all defectives by non-defectives. Dodge roaming convention আছে আবার একটা, Dodge roaming নীতি, হ্যাঁ, সেই নীতি অনুযায়ী আবার কি, যে যদি সি এর চাইতে বড় হয়, আমরা যে কয়টাকে ডিফেক্টিভ পেলাম তার সংখ্যাটা, সে ওই যে আমি বলেছিলাম 3 এর চাইতে যদি বেশি হয়, 4টা পেয়ে গেলাম বা 5টা পেয়ে গেলাম, তখন কি করবো? তখন তো আমরা রিজেক্ট করে দিই, সাধারণভাবে রিজেক্ট করে দিই, পুরো লট রিজেক্ট। কিন্তু ডজ রোমিং কনভেনশন অনুযায়ী, হ্যাঁ, বলছে যে লটটা গ্রহণ করা যাবে, সেক্ষেত্রে পুরাটা লট কি করতে হবে? ইন্সপেকশন করতে হবে, এবং যে কয়টা ডিফেক্টিভ পাবে তার সেগুলোকে বদলে নন ডিফেক্টিভ দ্বারা বদলে আমরা নিয়ে নিই। এই কাজ শেষ তোমার সিঙ্গল স্যাম্পলিং প্ল্যান। এখানে আর একটু আমরা কথা বলেছি, hence there are 3 parameters, n, lot size, capital N যেটা সেটা হচ্ছে lot size, n যেটা small n sample size, and c acceptance number। তাহলে এই সিঙ্গল স্যাম্পলিং প্ল্যানে আমরা 3টা প্যারামিটার পাচ্ছি, একটা হচ্ছে ক্যাপিটাল N, একটা স্মল n আর একটা c। এখানে একটা एग्जांपल দেওয়া হয়েছে,
হ্যাঁ দেখো, ফর এক্সাম্পল ইফ দ্য স্যাম্পলিং প্ল্যান ইজ n সমান 50, n সমান 5, মানে ক্যাপিটাল N সমান 50, স্মল n সমান 5, c সমান 1, এরকম যদি একটা হয় স্যাম্পলিং প্ল্যানের ক্ষেত্রে, ইট মিন্স এটা কি বোঝাচ্ছে, টেক এ স্যাম্পল অফ 5 আইটেমস ফ্রম এ লট অফ 50। হ্যাঁ, ওই 50 লট থেকে 5টা নিতে হবে, কারণ স্মল n সংখ্যক, স্মল n ইকুয়াল টু 5 আমরা ধরেছি প্ল্যানে। If the sample contains more than one defect, reject the lot. ওই যে 5টা নিছি, 5টার ভিতর যদি একটা ডিফেক্টিভ পাওয়া যায় তাহলে অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, কিন্তু একটার বেশি যদি হয়, মানে c ইকুয়াল টু 1 আছে, 1 পর্যন্ত আমরা 1 যদি ডিফেক্ট পাই, রিজেক্ট হবে তাহলে 1 হইলে অ্যাকসেপ্ট করব। স্যার, কিন্তু 1 এর বেশি হলে রিজেক্ট, মোর দ্যান 1 হ্যাঁ, মোর দেন 1 হইলে ওটা রিজেক্ট করব। রিজেক্ট করব। আর অবশ্য যে ডজ রোমিং পদ্ধতিতে আবার গ্রহণ করতে পারে। স্যার ডস রোমিং স্যার Convention- পদ্ধতিতে মেন উদ্দেশ্য কি স্যার? হ্যাঁ, ডজ রোমিং ডস রোমিং ওই যে ওটার Convention. মেন উদ্দেশ্য কি স্যার? ওরা একটা মানে করেছে, মানে একটা পদ্ধতি দিছে, পদ্ধতি অনুযায়ী পুরা মানে ওই যে সি যেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স নাম্বার, তার বেশি হলে সাধারণভাবে তো রিজেক্ট করে দেওয়া হয় লটটাকে। রিজেক্ট না করে লটটাকে অ্যাকসেপ্ট করার পক্ষে তারা কথা বলেছে, সেটার জন্য তাদের হয়তো কিছু নিয়মও দিয়েছে। সেটার ভিতরে একটা বুঝতেছি আমরা যে পুরা লটটাকে টেস্ট করা হবে, করে হ্যাঁ যে যে কয়টা ডিফেক্টিভ পাওয়া যাবে সেগুলো সরায় নন ডিফেক্টিভ আইটেম নিয়ে আমরা অ্যাকসেপ্ট করে নিব। এই ডজ রোমিং কনভেনশনের মূল কথা হচ্ছে এটা। জি স্যার, বুঝছি। আচ্ছা, এখানে অ্যাডভান্টেজ আছে, সিঙ্গল স্যাম্পলিং প্ল্যানের অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি আছে? সিঙ্গল স্যাম্পলিং প্ল্যানস আর ইজি টু ডিজাইন, বুঝাই যায় ইজি, এক্সপ্লেইন এন্ড অ্যাডমিনিস্টার। হ্যাঁ, এক্সপ্লেইন করতে এবং অ্যাডমিনিস্টার করতে ইজি। The amount of sampling and inspection is constant, and maximum information concerning the lot quality can be obtained. Sampling among inspection is constant. ওই যে মানে স্যাম্পল সাইজ আর ইন্সপেকশন কয়টা করা হবে সেটা তো নির্ধারিতই থাকে, কারণ একটাই তো। Maximum information concerning the lot quality can be obtained. Maximum information সেজন্য পাওয়া যায়। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজের ভিতর কি বলা হলো? The average value of inspection is usually larger than for double sampling and always larger than for sequential sampling. এখানে কি এভারেজ ভলিউম অফ ইন্সপেকশন, মানে যে কটা ইন্সপেকশন করা হবে তার সংখ্যাটা ইউজুয়ালি ডবল স্যাম্পলিং এর সাইজের চাইতে বড় হয়, আর সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং এর ক্ষেত্রে সবসময় বড় হয়, অলওয়েজ লার্জার দেন ফর সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং। সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং কি, কোনটা? একটু আগে আমরা বলেছিলাম, মানে সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং মানে মাল্টিপোলার। আমরা দেখলাম না 3 প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল, আরেকটা ডবল, হ্যাঁ, আরেকটা হচ্ছে মাল্টিপল। মাল্টিপলের আরেকটা নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং। মানে সাইজটা এখানে একটু বড় লাগে, কারণ একটাই তো নেওয়া হয়, সেজন্য একটু বড় লাগে, মানে যে কয়টা আমরা ইন্সপেকশন করব তার সংখ্যাটা লার্জার হয়। আচ্ছা, this tendency, ওই যে লার্জার হওয়ার টেন্ডেন্সি, is especially great for lots of unusually higher or lower quality. এই টেন্ডেন্সিটা সাধারণত দেখা যায় যেগুলো আনইউজুয়ালি হায়ার অথবা লোয়ার কোয়ালিটির লট আছে সেই ক্ষেত্রে বেশি দেখা যায়। হ্যাঁ, তো ফর লটস অফ ইন্টারমিডিয়েট কোয়ালিটি, মাঝারি ধরনের কোয়ালিটির ক্ষেত্রে ASN is often smaller than that for a double sampling plan with same OC card. একই OC card, হ্যাঁ, এর জন্য
ASN সবসময় ছোট হয়, যদিও ASN সবসময় ছোট হয় বা প্রায় ছোট হয়, is often smaller. ASN smaller হওয়া একটা ভালো কথা। আমরা জানি ASN কি জানো তো, মানে এভারেজ স্যাম্পল নাম্বার, মানে যে স্যাম্পলটার নাম নিব তার সংখ্যাটা। হ্যাঁ, another disadvantage is psychological. আরেকটা অসুবিধা হচ্ছে সাইকোলজিক্যাল। To some people it seems unfair to reject a lot on the basis of one sample. এই সাইকোলজিক্যাল সমস্যাটা কি, কিছু মানুষ মনে করে যে একটা মাত্র স্যাম্পলের ভিত্তিতে একটা রিজেক্টকে, একটা লটকে রিজেক্ট করে দেওয়াটা ঠিক না, আনফেয়ার। তাহলে এই গেল আমাদের সিঙ্গল স্যাম্পলিং প্ল্যান। এবার ডবল স্যাম্পলিং প্ল্যান। When a decision on acceptance or rejection of the lot is made on the basis of two samples, দুইটা স্যাম্পলের ভিত্তিতে যখন ডিসিশন নেওয়া হয় যে অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব, তখন তাকে বলা হয় ডবল স্যাম্পলিং প্ল্যান। অর্থাৎ ওই যে সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান নামটা যেমন হয়েছে একটা স্যাম্পলের উপর ভিত্তি করে করা হয় বলে, ডাবল স্যাম্পলিং প্ল্যানটার নামটা হয়েছে দুইটা স্যাম্পলের উপর ভিত্তি করে করা হয়। The main objective of double sampling plan is to reduce average sample number. হ্যাঁ, average sample number কে reduce করাটা হচ্ছে তার main objective। মানে কি, average sample number যে ASM কে ছোট করা, মানে কম জিনিস নিয়ে যদি আমরা কাজ করতে পারি, হ্যাঁ, তাহলে সুবিধা হয়, স্যাম্পল সাইজ যদি ছোট হয়, ওই টার্গেট থাকে আর কি। In a double sampling plan, management specifies two sample sizes, N1 and N2. The sample small N1 and N2, and two acceptance numbers, C1 and C2. First sample এর জন্য C1 আর C2 হচ্ছে আসলে সেকেন্ডটার জন্য না, শুধু সিটা হচ্ছে কম্বাইন, দুইটা স্যাম্পল নিয়েই যে সাইজ আসে সেটা এখানে বলা আছে। Where C1 is the acceptance number for first sample, and C2 is the acceptance number for both the samples combined. C2 টা হচ্ছে দুইটা স্যাম্পলের ভিতরে যে ডিফেক্টিভ পাবো তার কাঙ্ক্ষিত সংখ্যা, মানে C2 কে যাতে অতিক্রম না করে দুইটার যোগফল, দুইটা স্যাম্পলে যে ডিফেক্টিভ গুলো পাবো তার যোগফল যেন C2 কে অতিক্রম না করে। C2 কে অতিক্রম করলে রিজেকশনের দিকে যাবে। এখানে প্রসিডিউর আরো বোঝা যাবে। দেখো, the procedure of double sampling plan can be as follows. Step 1, take a random sample of size N1 from a lot of size N. N1 সংখ্যক মানের একটা র্যান্ডম স্যাম্পল নিব প্রত্যেকে লট থেকে যার সাইজ হচ্ছে ক্যাপিটাল এন, and inspect each item, মানে ওই যে সিঙ্গেল স্যাম্পলের মতো কাজটা, যে একটা লট নিব, ওই লট থেকে একটা স্যাম্পল স্যাম্পল হবে, স্যাম্পল সাইজ হবে কত, স্মল N1 সংখ্যক, and inspect each item, প্রত্যেকটা আইটেমকে আবার পরীক্ষা করা হবে। স্মল n সংখ্যক যে মান নিলাম তার প্রত্যেকটাকে টেস্ট করা হবে। Step 2, if the number of defectives, say D1, found in the first sample is less than or equal to C1, যদি C1 এর থেকে ছোট বা তার সমান হয়, that is if D1 less than equal to C1, the consumer accept the lot, replacing the defectives found in the first sample by non-defectives. এখন ওই যে যদি আমরা D1 যে পেলাম ফার্স্ট স্যাম্পলে, সেই D1 টা যদি C1 এর চেয়ে
ছোট হয় বা তার সমান হয়, তাহলে আমরা কি করব, লটটাকে অ্যাকসেপ্ট করব। কিভাবে অ্যাকসেপ্ট করব? অ্যাকসেপ্ট করার আগে যে কটা ডিফেক্টিভ পেয়েছি, স্যাম্পলের ভিতরে যে কটা ডিফেক্টিভ পাইছে সেগুলোকে নন ডিফেক্টিভ দ্বারা বদলায় নিব। মানে আমি ডিফেক্টিভটা তো নিব না, হ্যাঁ, ওটাকে বদলায় নিব। এই স্টেপ 2। স্টেপ 3, সেখানে কি হবে, if the number of defects is greater than C2, that is if D1 greater than C2, the consumer would reject the law. মানে ওই যে D1 যে পেয়েছি, প্রথম স্যাম্পলে যে ডিফেক্টিভ সংখ্যা পেয়েছি, সেটা যদি C1 এর চাইতে বড় তো হয়ই, সেটা যদি C2 এর চাইতেও বড় হয়ে যায়, তাহলে কি করব, একেবারে রিজেক্ট করে দিব। মানে C1 হচ্ছে ফার্স্ট স্যাম্পলের জন্য অ্যাকসেপ্টেবল নাম্বার, অ্যাকসেপ্টেবল ডিফেক্টিভ নাম্বার হচ্ছে C1। এই C1 এর চাইতে বড় হলো, এমনকি C2 এর চাইতেও বড় হলো, ওই যে ফার্স্ট স্যাম্পলে যে করে ডিফেক্টিভ পেয়েছি তার সংখ্যাটা যদি এমন হয়, তাহলে কি রিজেক্ট করে দেবে, আর কোনো কথা নেই। স্টেপ 4, সেখানে আসে কি বলবো, if the number of defects is between C1 and C2, that is if C1 less than D1 less than equal to C2, যদি এমন হয়, তাহলে the consumer would take a second sample of size N2 from the remaining lot. যদি মানে C1 এর চাইতে বড় কিন্তু C2 এর চাইতে ছোট বা তার সমান হয়, তখন আমরা কি করব, আরেকটা স্যাম্পল নেব, সেকেন্ড স্যাম্পল, হ্যাঁ, from remaining lot, লটের যে কয়টা মান আছে তার থেকে। If the combined number of defects in the two samples is less than or equal to C2, that is if D1 plus D2 less than equal to C2, the consumer would accept the lot replacing the defectives but non-defectives. হ্যাঁ, যদি দেখা যায় যে D1 এবং D2 এর যোগফলটা less than equal to C2 হয়, মানে C2 এর চাইতে ছোট অথবা C2 এর সমান হয়, সমান হলেও আমরা কি করব, অ্যাকসেপ্ট করে নেব লটটাকে অ্যাকসেপ্ট করে নেব। কিভাবে, যে ডিফেক্টিভ সংখ্যা যে কটা পেয়েছি সেগুলো নন ডিফেক্টিভ আইটেম দ্বারা বদলায় নিয়ে আমরা অ্যাকসেপ্ট করব। আচ্ছা, আর যদি তা না হয়, otherwise the consumer would reject the whole lot. However, on the basis of Dodge roaming convention, এখানেও Dodge roaming convention এর কথা না আসতেছে, instead of rejecting the lot, we accept the whole lot and accept it by replacing all the defectives by non-defectives. মানে মানে যদি C2 এর চেয়ে বড় হয়, দুইটার যোগফল, দুইটা স্যাম্পলের ডিফেক্টিভের যোগফল যদি C2 এর চাইতে বড় হয়, তাহলে আমরা রিজেক্ট করে দেব সাধারণভাবে। আর যদি ডজ রোমিং কনভেনশন কে অনুসরণ করি, তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। কিভাবে করব, ওই যে সব পরীক্ষা করব, লটের সবগুলো পরীক্ষা করব। এমনিতে কিন্তু আমরা সব পরীক্ষা করি না, আমরা কি করি, কতটুকু পরীক্ষা করি বলো তো, কতটুকু পরীক্ষা করা হয়? সাধারণভাবে যে আগের কাজটুকু করার জন্য কতটুকু পরীক্ষা করি আমরা, একটা লটের কতটুকু ইন্সপেক্ট করি, কতটুকু? স্যার সিঙ্গেল না ডাবলের মধ্যে স্যার? দুই ক্ষেত্রেই 100% এর মধ্যে স্যার? না না, এই তো এমনি সাধারণত আমরা কি করি, স্যাম্পলের 100% করি, স্যাম্পলের, কত? মানে যে স্যাম্পলটা নিলাম, হ্যাঁ, সে 50টা জিনিসের একটা লট আছে, সেখান থেকে আমি 20টা নিয়েছি। এই যে 20টা নিয়েছি, এই 20টার সবগুলিকে আমি যাচাই করব যে ঠিক আছে, মানে আমার মানে যে কোয়ালিটি থাকা উচিত সেটা ঠিক আছে কিনা, ডিফেক্ট আছে না নাই, ওটা দেখি 20টা। এটা তো আমরা বাকি 30টা কিন্তু আমরা দেখি না। লস এন্ড রিমেইনিং
কনভেনশনের ক্ষেত্রে হ্যাঁ, বাকি 30টাকে আমরা কিন্তু ওগুলো তো দেখি না, সবগুলো আমরা কখন কি চেক করি? করবো স্যার? তখন যদি ডস এবং হ্যাঁ হ্যাঁ, ডজ রোমিং পদ্ধতিতে যদি আসি, মানে অ্যাকসেপ্ট করতে চাই, যেখানে নাকি রিজেক্ট করার কথা সেটা না করে যদি অ্যাকসেপ্ট করতে চাই, তখন সবগুলিকে ইন্সপেক্ট করে যে কয়টা ডিফেক্টিভ পাবো সে কয়টা বাদ দিয়ে দেব, ঠিক আছে? আর ওই ডজ রোমিং এ না গেলে আমরা কিন্তু মূলত স্যাম্পলের মানগুলোকেই শুধু ইন্সপেক্ট করি। যে কয়টা আমি স্যাম্পল নিয়ে আসছি ওই কয়টাকেই পরীক্ষা করবো, পুরো লট ধরে পরীক্ষা করবো না, প্রয়োজন হলে করবো। বুঝা গেল? মানে ইন্সপেকশন করি আমরা স্যাম্পলের যে কয়টা আইটেম আছে সেই কয়টার প্রত্যেককে ইন্সপেকশন করি, পুরো লটকে কিন্তু করি না। পুরো লটকে করি তখন যখন আমরা মানে ওই যে ডজ রোমিং এর দিকে আসি, তখন রিজেক্ট করে দেওয়ার কথা, রিজেক্ট না করে যদি অ্যাকসেপ্ট করতে চাই তাহলে আমরা ওদিকে যাব। এনিওয়ে, এতটুকু হচ্ছে। তারপরে আমরা বলেছি যে এখানেও আবার কতগুলি প্যারামিটার আছে। সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যানে যেমন কতগুলি প্যারামিটার, ওখানে কয়টা প্যারামিটারের কথা বলেছিলাম কেউ বলতে পারো? ফার্স্ট স্যাম্পলিং প্ল্যানে, সরি সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যানের ক্ষেত্রে কয়টা প্যারামিটারের কথা বললাম? কয়টা প্যারামিটার বলেছি না একটু আগে? খেয়াল করো নাই না? 3টা, মানে স্যার ক্যাপিটাল এন। লট সাইজ, স্যাম্পল সাইজ আর অ্যাকসেপ্টিভ নাম্বার। হ্যাঁ, তো এইখানে ডবল স্যাম্পলিং এর ক্ষেত্রেও কতগুলি প্যারামিটার আছে? এখানে আরো বেশি, N1 N2 স্যার, এখানে C1 5টা। C2। হ্যাঁ, N1 N2 আছে, C1 C2 আছে, তারপর আবার N1 N2 এর যোগফলকেও বলা হচ্ছে। দেখো এখানে আমরা লিখেছি a double sampling plan consists of 5 parameters, মানে 5টা নির্ধারক। হ্যাঁ, কি কি? N1 equal to number of pieces in the first sample, first sample যে কয়টা থাকে তার সংখ্যা। N2 equal to number of pieces in the second sample, C1 equal to acceptance number for the first sample। আমরা ইতিমধ্যে চিনেছি এটা C1 কি জিনিস। তারপরে N1 plus N2, এটা আবার আলাদাভাবে বলেছি, N1 N2 আবার N1 plus N2, কারণ লাগে তো ওই যে D1 D2, এটা আমরা বের করার জন্য, হ্যাঁ, একটা ওটা মানে ইয়ের ভিতর আসে নাম্বার অফ বিবেচনায় আসে, নাম্বার অফ পিসেস ইন দ্য টু স্যাম্পলস কম্বাইন্ড, and C2 acceptance number for the two samples combined। এখানে কিন্তু লক্ষ্য করো যে acceptance number for the two samples combined দুইটা স্যাম্পল কম্বাইন করে যে কয়টা ডিফেক্টিভ আছে তার সংখ্যাটা যেন C2 কে অতিক্রম না করে। C2 কে অতিক্রম করলে রিজেক্ট হবে। তাহলে এখানে কম্বাইন্ডের কথাটা আসে। এই C2 টা শুধু সেকেন্ড স্যাম্পলের জন্য নয়, C2 টা হচ্ছে দুইটা স্যাম্পলের যোগফলের জন্য। ফার্স্ট সেকেন্ড দুটাই স্যার। ফার্স্ট সেকেন্ড দুইটাকেই বিবেচনা করতে হবে। ফার্স্ট সেকেন্ড দুইটার ভিতর যে কয়টা ডিফেক্টিভ পেলাম, সে ফার্স্ট স্যাম্পলে পেলাম 2টা, সেকেন্ড স্যাম্পলে পেলাম 3টা, এই 2 আর 3 যোগ করে পেলাম 5টা। এখন সি এর মান যদি হয় 4, তাহলে কিন্তু রিজেক্টের দিকে চলে যাচ্ছে। Yes sir. A double sampling plan has two possible advantages over a single sampling plan. Single sampling plan এর দুইটা অ্যাডভান্টেজ হতে পারে, মানে ডাবল স্যাম্পলিং প্ল্যানের দুইটা অ্যাডভান্টেজ হতে পারে সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যানের উপরে। সেটা কি? এক নাম্বার, ইট মে রিডিউস দ্য টোটাল নাম্বার অফ ইন্সপেকশন। টোটাল নাম্বার অফ ইন্সপেকশন অ্যামাউন্টকে কমাইতে পারে।
কারণ ওই যে দুইটা স্যাম্পল নিয়ে আমরা কাজ টাজ করে কিছু সুবিধা পাইতে পারি, সেজন্য it may reduce the total amount of ইন্সপেকশনের সংখ্যা কমে যেতে পারে। যেমন প্রথম স্যাম্পলেই যদি আমরা পাই যে ডিফেক্টের সংখ্যাটা হচ্ছে কি লেস দেন হলো C1, তাহলে কিন্তু আমরা লটটাকে অ্যাকসেপ্ট করে ফেলবো, ঠিক না? আমরা কিন্তু ওইভাবেই বলেছি। দেখো স্টেপ 1 স্টেপ 2 তে আমরা কিন্তু ওইভাবেই বলেছি, যদি যদি D1 less than equal to C1 হয়, তাহলে কিন্তু লট অ্যাকসেপ্ট করব, আমরা সেকেন্ড স্যাম্পল আর গ্রহণই করব না, সেকেন্ড স্যাম্পলের দিকে আর যাবই না। সেকেন্ড স্যাম্পলের দিকে যাব কখন? যখন আমাদের D1টা প্রথম স্যাম্পলে যে ডিফেক্টিভ আইটেম পেয়েছি তার সংখ্যাটা যদি C1 এর চাইতে বড় হয়, আবার শর্ত থাকে যে C2 এর চাইতে ছোট হতে হবে। C2 এর চাইতে যদি বড় হয়ে যায় তাহলেও কিন্তু রিজেক্ট। তাহলে সেভাবে বলেছে, it is also possible to reject a lot without completely inspecting the entire sample. কমপ্লিটলি ইন্সপেক্ট না করেও আমরা পুরো একটা লটকে রিজেক্ট করতে পারি। বি তে বলা হলো it has the psychological advantage of giving a lot a second chance. একটা লটকে সেকেন্ড চান্স দেওয়ার সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজটা এখানে আছে, যেখানে আমাদের ফার্স্ট সিঙ্গল স্যাম্পলিং প্ল্যানের ক্ষেত্রে সেটা নাই। সেখানে যে সাইকোলজিক্যাল ডিফেক্ট, যে একটা স্যাম্পলের উপর ভিত্তি করে আমরা একটা ডিসিশন নিয়ে নিই, একটা লটকে গ্রহণ অথবা বর্জন করে ফেলে একটা স্যাম্পলের উপর। এখানে কিন্তু সেটা না, এখানে আমরা দুইটা স্যাম্পলের অপশন রয়ে গেছে। এটা হচ্ছে কি সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ এখানে। To some people, especially the producer, it may seem unfair to reject a lot on the basis of a single sample. মানে প্রোডিউসার এটা মনেই করতে পারে যে একটা মাত্র স্যাম্পলের উপর ভিত্তি করে বাদ করে দেবে, এটা ঠিক না। তো এইটা এক্ষেত্রে আমরা দুইটা স্যাম্পল নেওয়ার অ্যাডভান্টেজ পাচ্ছি। তারপরে ডাবল স্যাম্পলিং পারমিটস the taking of two samples on which to make a decision. Permits taking a two sample or permits should be double sample. তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম। তাহলে আজকে পড়লাম আমরা অপারেটিং ক্যারেক্টারিস্টিক কার্ভ, সিঙ্গল স্যাম্পলিং প্ল্যান, ডাবল স্যাম্পলিং প্ল্যান। ডাবল স্যাম্পলিং প্ল্যান, হ্যাঁ ডাবল স্যাম্পলিং প্ল্যান, এগুলো আমরা পড়লাম। স্যার আমাদের কি আরো বাকি আছে স্যার পড়ানো? স্যার আর অল্প একটু বাকি আছে, সেটা স্যার কিন্তু অনেক বেশি হয়ে গেছে স্যার। ওই আছে সিলেবাসে। আর আমার খাতা শেষ হয়ে গেছে স্যার লিখতে লিখতে। আরেকটা খাতা কিনো। খাতা শেষ হয়ে গেছে, তার একটা খাতা কিনে নাও। স্যার আপনি যে আমাদের স্যার আমাদের স্যার আপনি 3 বা 4 বার ক্লাস নিয়েছেন, তার মধ্যে এবার বেশি ক্লাস করলে স্যার এটা তো সিকিউরিটির কোর্স হয়ে যাবে স্যার। স্যার একটু কমে কমে এখানে কোর্স যা আছে, এখানে সিলেবাসে যা আছে তার ভিতরেই আমি আছি। স্যার এরপরে আমাদের আবার স্যার ম্যাথ পড়া বাকি আছে স্যার, ম্যাথও আবার অনেক করতে হবে। স্যার আপনার প্র্যাকটিক্যালের জন্য স্যার, ল্যাবের জন্য। হ্যাঁ ওখানে তো এটা আলাদা, ওটা ল্যাবের কোর্স ওখানে খুব বেশি না। ওখানে ধরো যে কন্ট্রোল একটু কম করলে ভালো হয়, কারণ স্যার আমাদের পরীক্ষা তো দেরিতে হবে। স্যার আবার আমাদের স্যার 2 সেমিস্টারের পরীক্ষা স্যার একসঙ্গে হবে। এখানে যদি মানে স্যার এগুলা পড়তে আবার ওগুলা মানে স্যার পরীক্ষা ওই সময় অনেক টাফ হয়ে যাবে স্যার আমাদের জন্য। হ্যাঁ না অসুবিধা নাই, তোমাদের লম্বা টাইম আছে, অল্প অল্প করে পড়তে থাকবে। এই যে আমি যে পড়ালাম আরেকটু বাকি আছে, সেটা তো অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, সেটা একটু দেখে নিলাম। এরপরে আমাদের কোর্স শেষ হয়ে গেল। শেষ হয়ে গেলে তোমরা পুরো সময়টা পাচ্ছ আমার এই কোর্সটা পড়ার জন্য। সুন্দর করে পড়ে একেবারে মানে কি বলে দেখি মুখস্থ করে দেবে। স্যার এরপরে কি স্যার আমাদের শুধু মাল্টিপল স্যাম্পলিং প্ল্যানটা শুধু বাকি আছে?
না না মাল্টিপল সম্ভবত তোমাদের সিলেবাসে নেই। সিলেবাসে আছে সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান, ডবল স্যাম্পলিং প্ল্যান, এরপরে আছে অফিশিয়াল স্ট্যাটিস্টিক্স। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সেগুলো একটু আলোচনা করব। অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স পড়তে আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাস কয় তারিখ হয়? এবার ঈদের খুব কাছে হয়ে যায় নাকি? ঈদের পর স্যার মানে হ্যাঁ, স্যার আমাদের ঈদের Next- বন্ধও তো আছে স্যার। হ্যাঁ নেক্সট রবিবার তোমাদের সাথে আমি ক্লাস না। নেক্সট রবিবার কয় তারিখ হয়? জি স্যার নেক্সট উইক নেক্সট সানডে কত তারিখ? কত? আছে কারো কাছে কিছু স্যার আছে? 25 নয়তো 26 তারিখ স্যার 25 নয়তো হ্যাঁ? 26 তারিখ 26 তারিখ স্যার, 26 তারিখ। 26 তারিখ আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি ওইটার প্রয়োজন 26 আমরা তারিখ স্যার। ঈদের পরে একদিন হয়তো। হ্যাঁ, যদি সম্ভব হয় 26 ঈদের পরে তারিখে নাও, তারিখ। নাহলে ওই ঈদের 26 পরে। তারিখে শেষ করে দিব আর কি। ঠিক আছে, আর 20 ঈদের তারিখের পরে তো স্যার সময় আছে স্যার। স্যার ঈদের পরে জি, স্যার স্যার। ম্যাথ আর ওইটা সব একসঙ্গে দিয়ে দিবেন। ম্যাথের ব্যাপারটা হচ্ছে কি, ওটা একটু দেখতে দিতে হবে আর কি। আমরা দেখি, আমি যদি পারি তাহলে ওই ল্যাবের ইয়েগুলো দিয়ে দিব আর কি। এই স্যার ওখানে দিয়ে স্যার আমাদের বুঝাই দিলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ দেখি। তো ঠিক আছে, তোমাদের উপস্থিতি কম মনে হচ্ছে আজকে নাকি? হ্যাঁ, এখানে আজকে তো জি স্যার, বৃষ্টি অনেক কম। স্যার, অনেকে নেটে প্রবলেম। চেহারাটা কম দেখা যাচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি কয়জন? এক, স্যার 9 জন স্যার হ্যাঁ? 10 জনের মতো 9 জন স্যার 9 জন। বৃষ্টি তো স্যার, এই কারণে স্যার অনেকে নেটে সমস্যা। 10 জন উপস্থিত, 9 জন আছে, 9। এটা কেমন হলো? কম হয়ে গেল না? আর আগে আরো ছিল। জি স্যার। এটা কিন্তু মানে রুল অনুযায়ী, রুল আমাদেরকে বলেছে যে 60% উপস্থিত না হলে ক্লাসই নেওয়া যাবে না। তো তোমরা কি থাকলে, তোমাদের কতজন জানে? তোমরা 60 নাকি? তোমরা 60? স্যার আমাদের স্যার 58 বা 60 এর মতো স্যার। হ্যাঁ, তো তার 60% কত? 34 নাকি? 30 প্লাস স্যার হবে স্যার, 30 30 প্লাস। প্লাস। উপস্থিতি তো আসলে মানে কি করবো, হতাশা পেতে, এটা কিন্তু ঠিক না। জি স্যার, হ্যাঁ জি স্যার আরেকটু উপস্থিতি হলে ভালো হতো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, নেক্সট আমরা জি স্যার, রবিবারে দেখা হবে ইনশাল্লাহ। আপনি স্যার সিআর কে জানাই দিন স্যার ক্লাস কবে নেবেন। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার।